কমফোর্ট এয়ার কন্ডিশনিং এর কমপ্লিট একটা ডিজাইন, একটা স্যাম্পলে আমরা ডিজাইন। এর আগে আমরা একটা ক্যালকুলেশন করছিলাম, সেটা হচ্ছে কুলিং লোড ক্যালকুলেশন। তোমার কিসের জন্য বলো? কোল্ড স্টোরেজের জন্য, তাই না? ওটা ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। আর এখন এয়ার কন্ডিশনিং, এটা হচ্ছে কমফোর্ট এয়ার কন্ডিশনিং বলতে বোঝাচ্ছে আমাদের ডোমেস্টিক পারপাসে, যে তোমার একটা বিল্ডিং কে এয়ার কন্ডিশনিং করা, এটা একটা কুলিং লোড ক্যালকুলেশন। দিস ইজ দা ডিফারেন্ট ফ্রম তোমার যে কোল্ড স্টোরেজ কুলিং ক্যালকুলেশন। কারণ এখানে যে তোমার প্যারামিটার গুলো সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ কি হচ্ছে, এখানে যে হিউম্যান কমফোর্ট আছে সবচেয়ে মেইন এখানে ফিচার। আর ওখানে দেখা যাচ্ছিল প্রোডাক্ট, অর্থাৎ তোমার ওখানে আমাদের যদি ওখানে হিউম্যানের কোনো অ্যাক্সেস ছিল, এটা কিন্তু আমরা কোনো ইম্পর্টেন্স দেইনি। ওখানে মেইন হিসেবে আমাদের প্রোডাক্টটাকে প্রিজার্ভেশন। আর এখানে যে একটা মানুষ যখন থাকবে, সে কিভাবে কমফোর্ট ফিল করবে সেটার উপর নির্ভর করে তোমার এটা কুলিং লোডটা ক্যালকুলেশন করা হয় এখন একটা বিল্ডিং এ। এখানে দেখো, প্রথমে আমাদের ডিজাইন করতে যায়, প্রথম যে আমাদের কিছু তোমার যে বলে তোমার ফিজিবিলিটি স্টাডি করতে হয়, যে জিনিসগুলো আমার দরকার, এখানে কি কি ক্রাইটেরিয়া গুলো আমাদের আগে টার্গেট করতে হবে সেটা আমাকে জানতে হবে। যেমন এখানে দেখো কয়েকটা পয়েন্ট আছে, এখানে মেইনলি করতে যেমন হচ্ছে 4টা পয়েন্ট, ভালো করে খেয়াল করো। যেটা হচ্ছে মানুষের কমফোর্টের জন্য 4টা তোমার প্রপার্টির দরকার। একটা হচ্ছে তোমার টেম্পারেচার অফ দ্য এয়ার, হিউমিডিটি অফ দ্য এয়ার, পিউরিটি অফ এয়ার, মোশন অফ এয়ার। টেম্পারেচার অফ এয়ার তোমরা বুঝতে পারছি, এটা সাধারণত দেখা যায় এখানে, যে দেখো যে কোন একটা মানুষের এটা ভেরিয়েবল, এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে বা প্রয়োজনীয়তা ভেরি করতে পারে, সেটা হচ্ছে তোমার। কিন্তু এটা কোন একটা জন্য কমন একটা ফিচার যেটা আছে, এই লেখা আছে, ইট মে বি নোটেড দ্যাট এ হিউম্যান বিং ফিল comfortable when the air is at 21 degrees Celsius and 56% relative humidity. এটা একটা কমন ফিচার। এটা পরে ভেরি করতে কিন্তু কমন যেটা ফিচার, যেটা এইটাই সাধারণত মানে 21 ডিগ্রি সেলসিয়াসে মানুষ কমফোর্ট ফিল করে, আর 55% হিউমিডিটি। ঠিক আছে? এটা অনেক সময় মাঝে মাঝে প্রশ্ন করে আমাদের কোনো ভাইবা বোর্ডে বা কোনো একটা এয়ার কন্ডিশনিং প্লান্টে যে আমরা ইন্টারভিউতে যাই, তখন এই সিম্পল কোশ্চেন গুলো করে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের কোন টেম্পারেচার কত হিউমিডিটিতে মানুষ কমফোর্ট ফিল করে, তাহলে ইজিলি এটা বলতে পারবে, এটা কমন। এরপর নেক্সট আছে হিউমিডিটি অফ এয়ার, মানে কি, যেটা হচ্ছে তোমার যে ময়েশ্চারের যে কন্টেন্টস, এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ দেখো যে অনেক সময় রুম ঠান্ডা হলো কিন্তু তোমার মানুষের শরীর মানে ইজি ফিল করতেছে না। এটা কারণ কি, দেখা যাচ্ছে যে কোন একটা রুম থেকে বের হয়ে দেখা গেছে তোমার শরীরটা এই করে কি বলো, মনে হয় এখানে হিউমিডিটি কমে গেছে, মানে কি এখানে ময়েশ্চার কন্টেন্ট, মানে শরীরটা শুষ্ক শুষ্ক হয়ে যায়। তো এটা মূল কারণ হচ্ছে তোমার যে ওখানে আসলে ওই যে হিউমিডিটিটা কন্ট্রোল করা হয় না। আমরা সাধারণত এয়ার কুলার যেখানে সেট করি, আমাদের রুম মানে নর্মাল যে এয়ার কুলার যেগুলো সেট করি, এটা কিন্তু এয়ার কন্ডিশনিং না, এয়ার কুলার। নাম এসে এয়ার কুলার, মানে শুধু সে ঠান্ডা করে। এই ঠান্ডা করতে যে দেখা গেছে যে তোমার এয়ার যে ময়েশ্চার যেটা রয়েছে, ওই ময়েশ্চারকে কি করে কনডেন্স করে বের করে দেয়, যার জন্য কি হয়ে যায়, যখন সে ওই এনভায়রনমেন্ট থেকে বের হয়ে আসে, তখন দেখা যাচ্ছে তার ওখানে ময়েশ্চারের মধ্যে ভেরিয়েশন চলে আসে। তাহলে এর মানে হলো কি, তার বোঝা গেল যে যদি কমফোর্টের জন্য আমাদের ময়েশ্চার কন্টেন্ট, এটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বুঝে আসছে বলো? এই জন্য বলছে যেসব সেন্ট্রাল এয়ার কন্ডিশন করা হয়, সেখানে এইটা মেনটেন করা হয় যাতে আমার রুমের যে কমফোর্ট, যে তোমার হিউমিডিটি যেটা, সেটা যেন আমার মেনটেন থাকে। যদি কম হয় তাহলে বাড়াই দিবে, আর বাড়ায় যদি বেশি হয়ে যায় তাহলে কমায় ফেলবে, যেটা আমরা আগে ডিসকাস করে আসি। এই জন্য দেখেন এখানে দুইটা ডাটা আছে। In general, for summer air conditioning, the relative humidity should not be less than 60%. দেখছো, এই যে এটা একটা ভেরিয়েবল, মানে কি, মানে সাধারণত মানে একটা হচ্ছে শীতের সিজনে, একটা গরমের সিজনে। তা বোঝা গেছে শুড নট বি লেস দ্যান 60%, মানে গরমের যে সাধারণত 60% অ্যাবভ রিলেটিভ থাকতে হয়। আর যে তোমার যদি তোমার উইন্টার সিজনে হয়, তাহলে দেখছো শুড নট বি মোর দ্যান 40%। বুঝে আসছে? যদিও আমরা এখানে কমন বলছিলাম, কিন্তু এটা হচ্ছে শীতের জন্য। এই দুটা, একটা গরমে শীতের জন্য। তাহলে এইটা আমার দুটা প্যারামিটার, শীতকালে আর গরমকালে হিউমিডিটির পরিমাণ কি হলে মানুষ তোমার কমফোর্ট ফিল করবে, এই দুইটা হচ্ছে দুইটা ডাটা। তাহলে একটা হলো আমাদের টেম্পারেচার, একটা হিউমিডিটি, আর একটা পিউরিটি অফ এয়ার। এখন যতই তোমার এই দুইটা শর্ত মেনটেন থাকবে, তোমার এয়ার যদি পলিউটেড হয়, বিভিন্ন রকম হইতে পারে, ব্যাড স্মেল হইতে পারে, কোনো ডাস্ট হইতে পারে, বা কোনো একটা আদার্স কোনো কেমিক্যাল একটা কি স্মেল হইতে পারে, তখন মানুষে ইজি ফিল করবে না, মানুষ আনইজি। যদি মানে ঠান্ডা বা
হিউমিডিটি কন্ট্রোল থাকুক, কিন্তু ওটার জন্য মানে এনার্জি দিতে হয়। সুতরাং এখানে এয়ার পিউরিফিকেশন এর মাস্ট। অনেকে নানান ধরনের মানে এই জন্য কি হচ্ছে যে এয়ারটাকে আমি এয়ার কন্ডিশনে ঢুকাবো, ডাক্টে ঢুকাবো, সেটা পিউরিফাইড হইতে, মানে এখানে ফিল্টার, বিভিন্ন ফিল্টার ব্যবহার করে ওটাকে ডাস্ট ফ্রি বা আদার্স স্মেল ফ্রি করে তারপর আমাদের সিস্টেমে রান করাইতে হবে। এই যে পিউরিটি অফ এয়ার, এই যে তিনটা। আরেকটা দেখো মোশন অফ এয়ার। সে ধরো একটা রুম, বড় একটা রুমের মধ্যে এখন আমি এয়ারটা যদি তোমার মুভমেন্ট যদি না হয়, তবে এক কর্নায় রইলো, তাহলে কি হয়, সব জায়গায় তো ইউনিফর্মলি টেম্পারেচারটা ফল করবে না। এখন এই জন্য দেখা যাচ্ছে তোমার ওই যে ডাক্টে যে তোমার মানে এন্ট্রি, যেটা রুমেতে এন্ট্রি যেটা থাকে, বা ওই যে গ্রিল যেগুলো, এটা দেখবা তো সাধারণত হেডের উপরে থাকে, হেডে মাথার উপরে থাকে, সিলিং এ থাকে, এবং একটা না একাধিক থাকে। কেন থাকে? যাতে সমস্ত রুমে ইউনিফর্ম ভাবে বাতাসটা ফ্লো করে। যদি ইউনিফর্মে বাতাস ফ্লো না করে, তাহলে এক কর্নার দেখবে ঠান্ডা, আর কর্নার কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে এটা গরমে, মানে ওইভাবে ইউনিফর্মই ঠান্ডা হবে না। কিন্তু মানুষ তো মনে করে যে যেহেতু এয়ার কন্ডিশন সব জায়গায় সমান ঠান্ডা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? ওই এয়ারটা মানে কি মানে ইউনিফর্মলি মুভ করে। এই জন্য মোশন অফ এয়ার একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার এইটাও ডিপেন্ড করতেছে মানুষের মানে ক্যাপাসিটি, কত মানুষ এখানে আছে, এটার উপর নির্ভর করতেছে মোশন অফ এয়ারের কি পরিমাণ ফ্লো। এটার মোশন বলতে বোঝাচ্ছে ভলিউম ফ্লো রেট, প্রত্যেক ফ্লো রেটে কি পরিমাণ বাতাসটা মানে যাতে ইকুই ডিস্ট্রিবিউশন অফ দ্য এয়ার থ্রু আউট দ্য স্পেস। বুঝে আসছো? তাহলে কি বোঝা গেল? তাহলে আমরা বলতেছি যখনই আমি কোনো এয়ার কন্ডিশনিং সেন্টার ডিজাইন করতে যাব, তখন এই প্যারামিটার গুলো আমাদের টার্গেট রাখতে হবে। মানে কুলিং লোড ক্যালকুলেশনের জন্য আমাদের এটার সাথে স্ট্যান্ডার্ড, এটাকে ফলো করে আমাদের সামনে আগাইতে হবে। একটা হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, পিউরিটি, আর একটা মোশন অফ দা এয়ার, এটা কনসিডার করতে হবে। এখন আসো সিস্টেম, যেটা আমরা গত অবশ্যই এটা পড়তে আমরা দেখাইছিলাম, যে এখন আমাদের মেইনলি বোঝাচ্ছে তোমার এখানে এই দেশে আমাদের রিকোয়ার্ড স্পেস রুম। এখন সে ধরো এখানে আমরা বলতেছি যে এই যে ডিজাইনটা হবে 25°C, সেখানে আমরা টেম্পারেচার মেনটেন করব। তাহলে এখন দেখো, এখন নিশ্চয়ই তোমার যেখানে আমরা ডাক্তার এয়ারটা যে সাপ্লাই, এটা কি লেস দ্যান দিস টেম্পারেচারে যাবে? আনে তো তোমারই হবে না, তাই না? আপনার এখানে যে আমাদের যেখানে ম্যানুয়ার বা যা যা থাকতেছে, তার থেকে বিভিন্ন সোর্স থেকে যে হিটটা আসতেছে, এখন কি হবে, আমাদের মেনটেন করতে এখানে লো টেম্পারেচার এখানে আসতো, তখন এটা মেনটেন করতে হবে। এখন দেখা যাচ্ছে আবার যখন এখানে ইউজ হওয়ার পরে এই টেম্পারেচারে কি হলো, সে আবার এখানে ব্যাক করে আবার রিটার্ন। তাহলে আমরা আগেও বলছি যে এটা হচ্ছে রিটার্ন এয়ার। এখন এখানে আবার কিছু ফ্রেশ এয়ার ঢুকানো, মিক্সচার করা, যাতে কি হয় আমার এয়ারের পলিউশনটা আরো মিনিমাইজ হয়ে যায়। বারবার যদি রিপিট করে, তাহলে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড যেগুলো ফর্ম করে, এটা বারবার রিপিট করলে কি হবে, এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ডেনসিটি বেড়ে যাবে, এটা আনকমফোর্ট হয়ে যাবে। যার জন্য কি হবে, আমাদের এখানে রিটার্ন এয়ার আমরা ব্যবহার করতেছি ঠিকই, সাথে আমরা কিন্তু ফ্রেশ এয়ার এখানে আমরা এন্ট্রি করবো, ওই যে ফিল্টারের সাহায্যে পিউরিফাই করে, এবং আমি এখানে যাতে মোটামুটি মানুষের জন্য সহনীয় যে লেভেলটা থাকে সেটা সবসময় মেনটেন থাকে। এটা আমরা আগে বলছি, এটা কেন রিটার্ন এয়ারটা ব্যবহার করো, যাতে কি আমার মানে এনার্জি সেভ হয়। কারণ কি, যদি বাইরে এয়ার যদি আমি নেই, তাহলে কি 30°C আছে, তাহলে সুতরাং কি হবে, এটা যদি আমরা এখানে মেনটেন করতে, তাহলে কি আমাদের এনার্জি বেশি লাগবে। আর যদি আমি 25°C এয়ারটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এনার্জি সেভ হবে। তাহলে বোঝা গেল যে আমাদের এডিসি মেইন স্পেস। এখন কুলিং লোড ক্যালকুলেশন বলতে বোঝাচ্ছে যে এই যে স্পেস যেটা আছে, এই স্পেসে কত কত সোর্স থেকে তোমার হিটটা আসবে, সেটা পরিমাণে আমাদের কি আমাদের ইকুইপমেন্ট, অর্থাৎ ইকুইপমেন্ট যেগুলো, সেগুলোর ডিজাইন। ইকুইপমেন্ট ডিজাইনের বলতে ইকুইপমেন্ট সিলেকশন, ইকুইপমেন্ট কি হবে, সিলেকশন। বুঝেছো? তাহলে বোঝা গেল, তাহলে আমি এই যে যাচ্ছি উদ্দেশ্যে, আমাদের এখানে লোড ক্যালকুলেশনের মেইন উদ্দেশ্য কি পরিমাণ হিট এখানে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, সেটা রিমুভ করার জন্য যে আমাদের রেফ্রিজারেন্ট যে ফেসিলিটির দরকার, যে কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, এটার ক্যাপাসিটিটা কি হবে, সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে আমাদের ডিজাইনের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা, যাতে ওই হিট অ্যাবজর্ব করার জন্য যে ইভাপোরেটর লাগবে, সেই ক্যাপাসিটি আমরা ডিজাইন করতে পারি। এরপরে নেক্সটে এখন আসো আমি পরবর্তী স্টেপ হচ্ছে কুলিং লোড অ্যানালাইসিস। ভালো করে খেয়াল করো, কুলিং লোড অ্যানালাইসিস। এখন কুলিং লোড বলতে কি বোঝায় এবং কুলিং লোডের পারপাস কি। দেখো, the total heat required to be removed from the space in order to bring it at a desired temperature by the air conditioning and refrigeration equipment is known as cooling load. বোঝা গেল কি, কোন একটা রুমে একটা ডিজায়ার টেম্পারেচার বা হিউমিডিটি মেনটেন করার জন্য আমাদের টোটাল হিট যেটা আমি রিমুভ করবো স্পেস থেকে, সেইটাকে বলা হয় কুলিং লোড। Cooling load purpose লিখে, it is to determine the size of the air conditioning and refrigerating equipment that is required to maintain inside desired condition during the period of maximum outside temperature.
The design load is based on the inside and outside design condition, and it is air conditioning and refrigeration equipment capacity to produce maintain satisfactory inside the condition. এটা ভালো কথা, ভালো একটু খেয়াল করে দেখো। তার মেইন টার্গেট আছে আমাদের কোন একটা ইনসাইডে যে স্যাটিসফ্যাক্টরি কন্ডিশন বলতে কি বোঝায়, ওই যে কথা আগে বলে আসছি যে 21 ডিগ্রি সেলসিয়াস, 56% হিউমিডিটি, এগুলো মেনটেন করার জন্য কি করতে হবে আমাদের, যে আমাদের ইকুইপমেন্ট যেগুলো লাগবে, রেফ্রিজারেশন ইকুইপমেন্ট যেগুলো লাগবে, সেটা ওটা ডাক্টের যে সাইজিংটা কি হবে কিন্তু পুরোটাই লোডের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা কি পরিমাণে লোড রিমুভ করবো এটার উপর ওইটা সাইজিংটা চলে আসবে, ক্যাপাসিটি চলে আসবে। এটা হচ্ছে মেইন। এখানে আরেকটা কথা বলা আছে, দেখো এটা করতে দেয় কি হবে, আমাদের দুইটা দিক রিকোয়ার্ড ইনসাইড ডিজাইন কন্ডিশন ডিউরিং পিরিয়ড অফ ম্যাক্সিমাম আউটসাইড কন্ডিশন। আউটসাইড কন্ডিশন তো আমার হাতে নাই, কিন্তু ইনসাইড ডিজাইন কন্ডিশন মানে আমি রিকোয়ারমেন্ট যেটা সেটাই আমার টার্গেট, আর আউটসাইড কন্ডিশনের সাথে ব্যালেন্স করিয়ে রেকর্ড করতে হবে। এর মানে হলো যে আউটসাইডে তোমার আমাদের কন্ডিশন যেটা থাকবে এটা দড়িয়ে ভেরিয়েবল, তাহলে আমরা একটা মানে পিক যেটা নিতে হয় সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম যেটা থাকবে সেইটাকে আমরা নিয়ে আমরা কনসিডারেশন করে আমাদের কুলিয়েট করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের বাইরে যে টেম্পারেচার সেটা তো কি অলওয়েজ ভেরিয়েবল, কিরকম দিনের বেলায় একরকম হইতে পারে, রাত্রে একরকম হইতে পারে, আবার সিজনাল ভেরিয়েশন হইতে পারে। যে নর্মালি হয়তো 29 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস থাকে, শীতকালে আবার দেখা গেলো 26 ডিগ্রি হয়ে গেল, গরমের দিনে 35 ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে আমি কোনটা কনসিডার করি, কারণ এদের সাথে সম্পর্ক হয়েছে তোমার হিট ট্রান্সফার, অর্থাৎ বাইরের সারাউন্ডিংসে যদি তোমার টেম্পারেচার ভেরিয়েশন আসে তাহলে মানে লোডের ভেরিয়েশন আসবে। তাহলে আমি যে একটা যদি কুলিং লোড ক্যালকুলেশন করতে যাই তাহলে আমি কি কনসিডারেশন করবো আর কি, তাহলে ওই যে বোঝা গেছে যে বাইরে সারা বছরে ম্যাক্সিমাম যে টেম্পারেচার রাইজিং হচ্ছে সামারে, যেটা জুন জুলাই এপ্রিল মে এইসব মাসে, এবং ওই মাসে কোন দিনে, যেমন 22শে জুন সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ করে বাংলাদেশে, এই কনসিডারেশন ম্যাক্সিমাম ধরে তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। বুঝা গেল, শুধু ইনসাইড ডিজাইনটা এটা হচ্ছে আমার রিকোয়ার্ড, কিন্তু বাইরের সারাউন্ডিংসে যেটা আমি কোনটা কনসিডার করে আমাদের এখানে ক্যালকুলেশনটা করতে হবে সেটা নির্ভর করতেছে আমাদের কি একটা সার্ভে রিপোর্টের উপরে বা আবহাওয়া অফিস থেকে এই ইনফরমেশন নিয়ে আসতে হবে যে এই অঞ্চলে ম্যাক্সিমাম টেম্পারেচার, যেমন নর্থ বেঙ্গলে একরকম হয়, আবার মানে চট্টগ্রাম জোনে এটা আরেক রকম হয়, দক্ষিণ অঞ্চলে আরেক রকম হয়। সুতরাং এখানে সারা বছরে যে আমাদের টেম্পারেচার যে রাইজিং হচ্ছে সেটা কনসিডারেশন আইনে তারপর আমাদের কুলিং লোড ক্যালকুলেশন করতে হবে। আমি বুঝাইতে পারছি কথাগুলো? বোঝা গেল যে প্রথম তাহলে বোঝা গেল একটা কুলিং লোড কি সেটা আগে তো ধারণা আছে আমাদের, এবং এখানে যে আমরা কুলিং লোড ক্যালকুলেশন করতে যাচ্ছি যেটা আমরা কোল্ড স্টোরেজের বেলায় এত কিছু আমরা দেখি নাই, কারণ ওখানে আমাদের মেইন টার্গেট ছিল প্রোডাক্ট, আর এখানে যে হিউম্যান কম্পোস্ট সুতরাং দেখা গেছে এটা বাইরের সারাউন্ডিংস এর সাথে এটা বহুত বড় অথবা জড়িত। নদীর পাড়ে একরকম হইতে পারে, পাহাড়ের উপর একরকম হইতে পারে, নর্মাল প্লেন ল্যান্ডে একরকম হইতে পারে, ময়েশ্চারের কন্টেন্ট ভেরিয়েবল হইতে পারে। সুতরাং আমাদের বাইরে আউটসাইড যে কন্ডিশন এটা মেজর একটা ফ্যাক্টর তো ক্যালকুলেট দ্য কুলিং লোড ক্যালকুলেশন। ঠিক আছে, এখন আমরা আসি আমাদের স্পেসে হিট কি কি সোর্স থেকে হিট আসতে পারে। হ্যাঁ, তো এখন দেখে এখানে দেখা যাচ্ছে দুইটা ভাগ করা হয়েছে যে মোড ইন হুইচ এন্টার দ্য স্পেস এন্ড দ্য ওয়েদার ইট ইজ সেন্সিবল ল্যাটিটিউড। তাহলে হিটের মধ্যে দুইটা কনসিডারেশন, একটা সেন্সিবল হিট আর একটা ল্যাটিটিউড। ল্যাটিটিউডে যেখানে ময়েশ্চারের ভেরিয়েশন হবে, ময়েশ্চার বাড়ানো কমানো হবে, ময়েশ্চার যেখানে ইজেক্ট হবে বা অ্যাড হবে সেখানে ল্যাটিটিউডের ব্যাপারটা চলে আসে, আর নরমাল টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেটা সেন্সিবল হিটের মধ্যে চলে আসবে। এখন দেখো এখানে দুইটা ভাগ করা হয়েছে যে একটা এক্সটার্নাল সোর্স, ইন্টারনাল সোর্স। এক্সটার্নাল সোর্স কি, যেমন একটা বিল্ডিং এর কথা চিন্তা করো যে সোলার রেডিয়েশন থ্রু ট্রান্সপারেন্ট সারফেস। এখন আমাদের বিল্ডিং এ যদি ওখানে গ্লাস উইন্ডো থাকে, গ্লাস স্পেস থাকে, যখন নর্মালি দেখবে এখন অনেক বিল্ডিং গুলো একটা ডেকোরেশন করে তোমার গ্লাস বা ট্রান্সপারেন্ট শীট দেয়া, এখানে প্রচুর তোমার কি হচ্ছে বলে রেডিয়েশন হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা বড় একটা ফ্যাক্টর, এই যে রেডিয়েশন, সোলার রেডিয়েশন যেটা, এটা একটা হিট, ডাইরেক্ট হিট, এটা আমাদের একটা কি বড় একটা সোর্স। এরপর জানালা থাকবে, অর্থাৎ যেখানে ট্রান্সপারেন্ট যে জিনিসটা থাকবে, যেখান থেকে রেটা ট্রান্সফার হতে পারে, রিফ্লেক্ট হতে পারে, সেখানে কি হবে এই হিটটা কনসিডার করতে হবে। হিট কন্ডাকশন থ্রু এক্সটেরিয়র ওয়াল এন্ড রুফ, যেটা আমরা কুলিং তোমার কোল্ড স্টোরেজের বেলায় দেখছি যে ওয়াল যদি থাকে তাহলে কি থাকবে এখানে তোমার কন্ডাকশন হইতে পারে, কনভেকশন হইতে পারে, দুইটাও হইতে পারে, তাই না? আমরা জানি যে যদি দুই পাশে ওয়ালের দুই পাশে তোমার এয়ারের ভেলোসিটি থাকে তাহলে কি হবে এখানে কনভেকশন হতে পারে। তাহলে এই যে দেখুন কোথাও হতে পারে, ছাদের মাধ্যমে হতে পারে, ওয়ালের মাধ্যমে হতে পারে, হিট কন্ডাকশন যেটা আমরা আগে করে আসছি। আর এই এনার্জি ট্রান্সফার এজ এ রেজাল্ট অফ ভেন্টিলেশন ইনফিল্ট্রেশন অফ দা
আউটডোর এয়ার, এর মানে কি ওই যে খোলা বাধা, রুমে ঢোকা বাধার সময় কি হবে, বাইরে বাতাস ঢুকবে বের হবে, এটা একটা ঠিক আগের মধ্যেই, শুধু পার্থক্য কি এখানে সোলার রেডিয়েশন এটা বড় একটা ফ্যাক্টর আমাদের কাজ করতেছে, যেটা আগে আমরা এই যে কোল্ড স্টোরেজ করছি সেখানেও আমাদের হিট কন্ডাকশন থ্রো ওয়াল ছিল আর কি, আর ভেন্টিলেশন এখানেও আছে। এই এখন ইন্টারনাল সোর্স কি হইতে পারে, হিট কন্ডাকশন থ্রো ইন্টেরিয়ার পার্টিশন, মানে আমি যেটা বললাম ইন্টার পার্টিশন, ফলস পার্টিশন আছে, গ্লাসে পার্টিশন আছে, ছোট ছোট কামরা করা হচ্ছে, তারপর সিলিং করা হচ্ছে, এবার ফলস করা হচ্ছে, এই জিনিসগুলো এগুলো বিভিন্ন এখান থেকে কি হইতে পারে, হিট কি হতে পারে, হিট কন্ডাকশন হতে পারে, আবার হতে পারে আবার একটা হিট জেনারেটেড উইথ স্পেস বাই অকুপেন্টস, এর মানুষজন থাকবে সেখানে কি হবে, এখানে ময়েশ্চার ভেরিয়েশন হবে, ময়েশ্চার অ্যাবজর্ব হবে, ময়েশ্চার বের হবে, সেটা একটা বড় ফ্যাক্টর। এরপর লাইট আছে, অ্যাপ্লায়েন্স আছে, এছাড়া মিসেলেস আরো হইতে পারে, পাম্প থাকতে পারে, বিভিন্ন রকম হিটার থাকতে পারে, বা কোনো অ্যাক্সেসরিজ থাকতে পারে, এগুলো হচ্ছে মিসেলেস হিসেবে কনসিডার করা হয়। মোটামুটি দেখা গেছে যে আমাদের যতগুলো সোর্স আছে এখানে আমরা 6টা ভাগে ভাগ করছি, ঠিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হলো ইন্টারনাল, ইন্টারনালে এক্সটার্নালে 3টা সোর্স, আর এক্সটার্নাল ইন্টারনালে আবার 3টা সোর্স, মোট 6টা সোর্সকে আমরা কনসিডার করে আসলাম, ঠিক আছে। এখন আসো এই 6টা জিনিসকে আবার দেখো, ভালো করে দেখো, এটা ফিগারে দেখানো হয়েছে যে এই সোর্স গুলো দেখানো হয়েছে যে মেইনলি এখানে হলো তো আমার কি, এই যে তোমার লাইট, তাই না, এই যে তোমার এটা রেডিয়েশন, এরপর তোমার যে কন্ডাকশন, ঠিক আছে না, এরকম অকুপেন্টস, এরপর তখন এখন হয়েছে তোমার এইটা হচ্ছে তোমার যেটা বলো, যেটা করে আসি এটা তোমার যেটা নেওয়া, মানে আগের জিনিসটাই এখানে একটা মানে ডিস্ট্রিবিউটেড ডায়াগ্রাম বোঝানো হয়েছে, এই সোর্স থেকে তোমার হিটটা এখানে আসতে পারে। এটি আরো ডিটেলস যদি যাও তাহলে এটা দেখো, এখন দেখেন কত পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, আমার তো কত ধরনের হিট এখানে আসতে হবে। এখন ট্রান্সমিশন, ট্রান্সমিশন কন্ডাকশন কনভেকশন, এটা ট্রান্সমিশন, সোলার রেডিয়েশন যদি ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে সোলার ইনফিল্ট্রেশন, মানে কি তোমাদের দরজাও খোলা বাঁধার জন্য, ফ্রেশ এয়ার কি যেটা হলো কি আমাদের যেটা আমরা অ্যাড করি প্রথম রিটার্নের অ্যাড করা হয়, পিপল এটা হচ্ছে অকুপেন্টস, এরপর হচ্ছে লাইট, পাওয়ার, অ্যাপ্লায়েন্স, মেটেরিয়ালস আউটলেট, এই জিনিসগুলো দেখো। এখন একটা ভালো করে খেয়াল দেখো, এই যে ইনফিল্ট্রেশন যখন হবে বাতাস ঢুকবে, এর মধ্যে ময়েশ্চার ঢুকতে পারে, ঠিক আছে, ফ্রেশ এয়ারের সাথে ময়েশ্চার ঢুকতে পারে, পিপল সেখানে ময়েশ্চার করতে অ্যাড হতে পারে, এরপর অ্যাপ্লায়েন্স সেখানে ভিজা কোনো জিনিসপত্র থাকে, কাপড় চোপড় থাকে, সেখানে ময়েশ্চার অ্যাড হতে পারে, অন্যান্য মেটেরিয়ালস মানে পানির পাত্র, জগ বা গ্লাস, ফিল্টার, সেখানে ময়েশ্চার অ্যাড হতে পারে, বুঝলেন তো। এইগুলোতে ময়েশ্চার প্লাস এখানে কি হবে, ল্যাটিটিউড, এই ময়েশ্চার যেখানে সেখানে ল্যাটিটিউড হবে, আর বাকি নরমাল তো আমাদের হিট যেটা আছে ট্রান্সমিশন, এটা কন্ডাকশন কনভেকশন যেটা, আর সোলার রেডিয়েশন আলাদা, এরপর লাইট এগুলো তো আলাদা, বাকিগুলোর সাথে কি হতে পারে, আমার ময়েশ্চার কন্টেন্টটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লোড ক্যালকুলেশন, ঠিক আছে তো বলো। নেক্সট আসো পরবর্তী স্টেপ যেটা হলো যে আমাদের মেথড, কি কি মেথডে আমরা এখানে লোড ক্যালকুলেশন করি। সাধারণত এখানে দেখো জেনারেলি, এখন আসো, এখন আমরা সব প্রথমে এখন এগুলো আমাদের আইডিয়া পরে, এখন আমাদের কি গাইডলাইন্স আমরা ফলো করে আমরা এয়ার কন্ডিশনিং এ কুলিং লোড ক্যালকুলেশন করবো, জেনারেল গাইডলাইন ভালো করে দেখো। The general procedure required to calculate the space cooling load as follows: building configuration and characteristics, determine the building location, orientation, external shading, building materials, external surface color and shape. The details are usually obtained from building plan and specification. বুঝে আসছে বলো, তাহলে বোঝা গেল কি এই জিনিসটা আমাদের কুলিং লোড ক্যালকুলেশনের আগে ডিজাইন করতে আমার এই কনসিডারেশন আনতে হবে, বিল্ডিং কনফিগারেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে কি অর্থাৎ বিল্ডিং এর সবকিছু এভরিথিং যেটা তোমার সিভিল বা আর্কিটেক্ট যে জিনিসটা করতেছে তাদের প্ল্যানিং, তারপর কি হলো মানে ডিজাইন, এখানে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো, এগুলো সবই কিন্তু আমাদের নলেজে আনতে হবে, কারণ কি এগুলো সবই হিট অ্যাবজর্বিং ক্যাপাসিটি, সবগুলো হিট অ্যাবজর্ব করে হিট ট্রান্সমিট করে, সুতরাং এই জিনিসগুলো আমার মাথায় আনতে হবে, যেখানে কি কি জিনিস তোমার এখানে, বাকি এমনকি তোমার ওয়ালের মেটেরিয়ালস কি সেটা আমাদের জানতে হবে, এমনকি ওয়ালে যে পেইন্ট দেওয়া হচ্ছে যে তোমার ইনসুলেশন সেটা আমাদের জানতে হবে, এবং কি কালার মেনটেন করতে আমরা জানি যে কোনো কালার হিট অ্যাবজর্ব করে, কোনো কালার রিফ্লেক্ট করে, সেটা আমাদের মাথা নিয়ে আসতে হবে, অর্থাৎ এভরিথিং এই ইনফরমেশন গুলো আমাদের কি থাকতে হবে, বুঝতে পারছো। এটা হচ্ছে প্রথম, এই যে বিল্ডিং কন্ডিশন ক্যারেক্টারিস্টিক। 2, আউটডোর ডিজাইন কন্ডিশন, obtain outdoor weather data for building location and select the outdoor design condition। এর মানে কি ওই যেটা বলতেছিলাম যে ওয়েদার, এটা আমরা আবহাওয়া অফিস থেকে আমাদের সারা বছরে যে
এই যে চেঞ্জিং এই ডাটাগুলো আমাদের করতে হবে এবং সেখান থেকে পিক যেটা সেটাকে আমরা কনসিডার করে আমাদের আউটডোর ডিজাইন কন্ডিশন এখানে তোমার থাকতে হবে যে ড্রাইভার টেম্পারেচার উইন্ডোর টেম্পারেচার হিউমিডিটি এগুলো সবই তোমার এখানে কনসিডারেশন আনতে হবে এই আর উপরে একটা বিল্ডিং লোকেশন একটা বড় ফ্যাক্টর সেটাও কিন্তু আমাদের মাথায় আসতে হবে যে বিল্ডিং কনফিগারেশন তারটি ওখানে লোকেশন একটা আছে এবার ইনডোর ডিজাইন কন্ডিশন এই স্পেসিফাইড টেম্পারেচার হিউমিডিটি এয়ার ভ্যালিসি এটসেট্রা এটা হচ্ছে আমাদের নিজস্ব যেটা আমাদের কি বলা হয় টার্গেট যেটা যেটা আমি চাই রিকোয়ার্স আমাদের টেম্পারেচার কততে আমরা এটা কি করব হিউমিডিটি কত থাকতে হবে এয়ার ভ্যালিসি কত থাকতে হবে এগুলা সব আমরা এটা ডিজাইন কন্ডিশন যেটা আমি চাই আর অপারেটিং শিডিউল ফর লাইটিং অকুপেন্স ইন্টারনাল ইকুইপমেন্ট অ্যাপ্লায়েন্স এন্ড প্রসেস জেনারেটিং হিট এই যে যে অ্যাক্সেসরিজ গুলো আছে আমাদের ইন্টারনাল সেগুলো তো কত সময় আমরা অপারেটিং করব কখন দেখা যাচ্ছে একটা দলে তোমার বাসার ভিতরে একটা ধরো ড্রয়িং রুম বেডরুম কিচেন রুম আবার দেখা যায় একটা বিল্ডিং একটা কনফারেন্স রুম আছে আবার এরকম একটা ভিজিটিং রুম আছে তাহলে এক একটা নেচার এক রকম সবসময় সবকিছু এগুলো সবসময় ব্যবহার করা হয় না এটা আমাদের কনসিডারেশন আনতে হবে এটা মানে সারা দিনে কতক্ষণ ইউজ হবে সেই অনুসারে লোডটা চলে আসবে এর পাশে হচ্ছে ডেট অ্যান্ড টাইম এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস দেখো select the time of the day and month to estimate the cooling load. Several different times of day and several different months need to analyze to determine the peak load time. The particular day and month are often dedicated by the peak solar condition. এটা বোঝা যাচ্ছে যে সারা বছরের যে ডাটা থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে যে মানে কি একটা হচ্ছে ডে একটা মান্থ অর্থাৎ কোন মান্থে এবং কোন ডে এবং কোন সময় ওই যে বললাম যেটা যে জুলাই মাস বা জুন মাস হ্যাঁ তারপর কত মাস কোন ডে মানে 22 জুন এবং কোন সময় এটা সেটা 4 PM বা 3 PM এটা সাধারণত পিক এটা আমরা তো কোথেকে পাবো আমরা আবহাওয়া অফিস থেকে ফোরকাস্টিংটা নিয়ে তখন ওখানে এটা আমরা কনসিডার করে এটা কোন সময়ের জন্য ডিজাইন করা হচ্ছে সেটাকে আমাদের রেকর্ডে রাখতে হবে বুঝে বলো তো দেখেন কি কি এখানে কনসিডারেশন করা হয়েছে দেখো A B C D তাহলে হচ্ছে প্রথমে এই গাইডলাইন গুলো ফলো করে করে তখন কি আমাদের সামনে ডিজাইনে আগাইতে হবে এরপরে আসো কুলিং লোড মেথড এখানে তিনটা মেথড করা আছে এখানে দেখো টোটাল ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ডিফারেন্স কুলিং লোড বাই ট্রান্সফার ফাংশন মেথড কুলিং লোড বাই টেম্পারেচার ডিফারেন্স সাধারণত এইটাই সবচেয়ে পপুলার CLTD এইটাই সবচেয়ে পপুলার এইটাকে আমরা কনসিডারেশন করে আমরা একটা স্যাম্পল একটা ডিজাইন করব CLTD মেথড মানে কুলিং লোড টেম্পারেচার ভিতরে সবচেয়ে সিম্পলিফাইড এখন দেখা যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু ওই আগের মতো সেই ইন্ডিপেন্ডেন্ট না এটা করতে গেলে অনেকটা হেল্প লাগে এবং কস্ট ইফেক্টিভ এটা সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ নিচেরটা সেজন্য আমরা এটা নিয়ে ডিসকাস করবো বাকিটা জাস্ট তোমার আইডিয়া থাকলে ডেফিনিশন গুলো থাকার কি মেথডটা বলতে কি বোঝায় সেটা আর বেসিক্যালি আছে কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স এই মেথডটা আমরা কনসিডার করব ঠিক আছে এরপরে যাও এখন দেখো CLTD মেথডে কি বলে এই মিনিংটাকে বলো কুলিং লোড temperature difference cooling load temperature difference এটা এত সিম্পল দেখো this method accounts for the thermal response of the heat transfer through wall or roof as well as the response due to radiation of part of the energy from the interior surface of the wall to object and surface within the space the CLTD method makes use of the temperature difference in the case of wall and roof the cooling load factor in the case of solar heat gain through windows and internal heat source that is বোঝা গেল কি দেখো এটা এত সিম্পলিফাই যে এটা যদি আমাদের বেসিক যে ফর্মুলাগুলো আমাদের জানা আছে হিট ট্রান্সফার সেটা দিয়ে আমরা করতে পারি একটা হলো যে ওই AU ডেলটি যেটা আমরা মানে এতে করে আসছি AU ডেলটি মানে কি অর্থাৎ এ হচ্ছে কি এরিয়া ইউটাকে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ডেলটি মানে কি টেম্পারেচার ডিফারেন্স তাহলে বোঝা গেল এটা একটা সিম্পল মেথড তাহলে যে আমার এটা দেখি আমরা ওয়াল তারপর ফ্লোর তারপর রুফ এখানে হিট ট্রান্সফার সেটা আমরা এটার সাথে আমরা ক্যালকুলেট করতে পারি এটা একটা সিম্পল মেথড আর এটা তোমার অন্যান্য যেগুলো ওই যে কুলিং লোড ফ্যাক্টর যেটা আমরা এর আগে করছি যে প্রোডাক্ট লোড তাই না এই যে ডিসপ্রেশন লোড সেটাও আমরা এই মেথড এখান থেকে করতে পারি সুতরাং এই দুইটাই এসে আমাদের মেইন টার্গেট একটা হলো কি বলো এই যে CLTD মেথডে আমরা ক্যালকুলেশন করতে পারি যেটা আমরা কোল্ড স্টোরেজ যেটা করছি সিমিলার ফর্মুলা দিয়ে এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি তোমাদের আগের মধ্যে কথা রয়ে গেল ইউনিট মাস্ট বি তোমার ইউনিফর্ম অর্থাৎ আমরা একই ইউনিটে আমাদের কনসিডারেশন করতে হবে কখন এটা কোনো ভেরিয়েশন করতে গেলে পুরো ডিজাইনের মধ্যে বড় ধরনের প্রবলেম অ্যারেঞ্জ করবে
এই জন্য আমাদের আগে থেকে ঠিক করতে হবে আমাদের কোন ইউনিট কনসিডার করবো, আমরা এসআই ইউনিট না এফপিএস ইউনিট কনসিডার করবো। সাধারণত এখন এখানে যে মেথডে দেখা আছে তখন আমাদের ইউনিট গুলো আমাদের কনসিডার করতে হবে কি কোন ইউনিট, যদি এর ব্যতিক্রম থাকে তা কনভার্সন করে এই ইউনিটে কনভার্ট করে তারপর আমি এখানে আমরা ফর্মুলা গুলো ইউজ করবো আর কি। বুঝে আসছে বলো? এটা কমন ফর্মুলা। এরপরে আসো, এখন আসো যদি এখন মেথডে আমরা যদি একটা কনসিডার করি, আমরা এখন পরবর্তী স্টেপে চলে আসলাম। আমাদের অনেকগুলো প্রথম আমরা গাইডলাইন পেলাম, কোন মেথড করবে সেটা কনসিডার করলাম, ডিজাইন কন্ডিশন কি সেটা কনসিডার করলাম। তাহলে এখন আসো আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি দেখো, the air conditioning load is estimated to provide the basis of selecting the condition of the equipment. It must be in the account of the heat coming to a space. এখন দেখো প্রথমে যে ডিজাইন ডে, মনে আছে ডিজাইন ডে কি রকম, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, ভালো করে কথা। এখন আমি যে বললাম ওই যে জুন মাসে কোন তারিখ কোন ডে কোন সময়, এটা কি সময় নির্ভর দেখো, a day on which the dry and wet bulb temperature are peaking simultaneously, অর্থাৎ যেই মাসে যেই ডেটা কনসিডার করলাম, কোন ডেটা কনসিডার করব যেখানে ড্রাই বাল্ব এন্ড ওয়েট বাল্ব টেম্পারেচার দুইটাই কি হবে সাইমেলটেনিয়াসলি পিক থাকবে। অর্থাৎ আমার যেটা আমি জুন মাস কনসিডার করলাম, জুন মাসের প্রত্যেকটা ডেকে আমাকে অ্যানালাইসিস করতে হবে, যে ডেতে কি দেখা গেছে যে ওখানে কি ম্যাক্সিমাম কি ড্রাই বাল্ব টেম্পারেচার ম্যাক্সিমাম ওয়েট বাল্ব টেম্পারেচার যেখানে ফিট হয়, ওই ডেটাকে আমি কি করব কনসিডার করব হিসাবে বলো ডিজাইন ডে। At the day when there is a little or no heads in the air to reduce the কোনো এখানে কোনো ক্লাউড থাকতে পারবে না, কোনো থাকতে পারবে কোনো থাকবে ওরকম একটা ফ্রেশ মানে স্কাই বলে ব্লু স্কাই যেটা বলে ব্লু স্কাই, ওরকম একটা ডেকে কনসিডার করতে হবে। অল দ্য ইন্টারনাল লোডস আর নর্মাল, এবং ওই সময় দেখা যায় যে ইন্টারনাল লোডস মানে কি আমাদের এটা একটা বড় কনসিডারেশন যেখানে আমরা এই আমাদের যে লোড গুলো যেটা থাকে এর মধ্যে কোনো ভেরিয়েশন থাকবে না। ওরকম ওই জিনিসটাকে কনসিডার করে আমাদের ডিজাইনটা কনসিডার করতে হবে। বুঝাচ্ছে ডিজাইনটা বলতে বোঝাচ্ছে ও ডেকে কনসিডার করে আমি লোডটা ক্যালকুলেশন করবো। এবার হচ্ছে আউটডোর লোড। আউটডোর লোডে কি আছে দেখো, দ্য সান রে এন্টারিং দ্য উইন্ডো, একটা দ্য সান রে স্ট্রাইকিং দ্য ওয়াল এন্ড রুফ, দ্য এয়ার টেম্পারেচার আউটসাইড দ্য কন্ডিশন স্পেস, দ্য এয়ার ভেপার প্রেশার, দ্য উইন্ডো ব্লোয়িং অ্যাগেন্স্ট দ্য সাইড অফ দ্য বিল্ডিং। আউটডোর এয়ার ইউজুয়ালি রিকোয়ার্ড টু ভেন্টিলেশন পারপাস। বুঝা কি বলো, তাহলে আউটডোর লোড বলতে এগুলাই বুঝায়। আউটডোর মানে যে কি দেখো যে উইন্ডো, তারপর ওয়াল, তারপরে কি বলো এটা আউটসাইড মানে বাইরে মানে আমাদের আউটসাইড এয়ারের কন্ডিশন কি সেটা, এয়ারের প্রেশার কি প্রেশার ভেরিয়েশন আছে কিনা সেটা দেখতে হবে, উইন্ডো এবং ওখানে কনভেকশনের জন্য এয়ারের ভেরিয়েশন কি হচ্ছে সেটা কনসিডারেশন আনতে হবে। আউটডোর এয়ার ইউজুয়ালি রিকোয়ার্ড ফর ভেন্টিলেশন পারপাস। তা বোঝা গেল এইগুলো এই সোর্সগুলো আমাকে দেখতে হবে যে বিল্ডিংটার লোকেশনের কারণে এখানে কি কি সোর্স থেকে তোমার এয়ার গুলো আসতে, অর্থাৎ সে ধরো ফর দ্য সান রে স্ট্রাইক দ্য ওয়াল এন্ড রুফ, এটা কি সব লোকেশনে কি তোমার সমস্ত ওয়ালে কি সান রেটা পড়বে? পড়বে না। কোথায় পড়বে? যেটা মেনলি ওই যে দেখো ওয়াল এন্ড রুফ সান স্ট্রাইক মানে ডাইরেক্টলি যেখানে পড়ে, কারণ ওখানে রেডিয়েশনের ব্যাপারটা আছে। যদি ওখানে গ্লাস উইন্ডো থাকে ওখানে আমাদের রেডিয়েশনটা কনসিডারেশন করতে হবে। অনেক সময় দেখা গেল শুধু একটা সাইড তোমার ওপেন টু অ্যাটমসফিয়ার, বাকিটা পুরোটা সাইড ক্লোজ, একটা বিল্ডিং এর মাঝখানে কোনো কয়েকটা রুফকে আমি এয়ার কন্ডিশন করতেছি, এই কনসিডারেশন আমরা নিয়ে আসতে হবে। এখানে 2 নাম্বারটা কি লিখছে ডিজাইন ডে? 2 নাম্বার দ্য ডে when there is a little or no heads, মানে কোনো থাকবে না, ওই যে কুয়াশাচ্ছন্ন থাকবে না, কোনো থাকবে কি বলে কোনো মেঘ থাকবে না। মেঘ বলতে মানে অর্থাৎ কি উদ্দেশ্য হচ্ছে যে যেদিন তোমার একদম ফ্রেশ স্কাই মানে কি একদম ডাইরেক্ট তোমার সান রে গুলো কি আমাদের আর্থে এসে পড়ে, ওই ডেটা কনসিডার করতে হবে। একটা হলো যে ওই যে টেম্পারেচার আর কি বলো ওয়েদার টেম্পারেচার এটা পিক, আর একটা হলো কি আকাশ পরিষ্কার আকাশ মানে কি ব্লু স্কাই থাকবে, এইটা বুঝে আসছে বলো? হ্যাঁ। আর এখন আউটডোর বুঝে আসছে বলো? এটা তো ওগুলো আউটডোর বিভিন্ন ফর্মেট মিলে আছে। এরপর ইন্টারনাল লোড কি হতে পারে সেটা আগের মধ্যে পিপল, লাইট, অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন মেশিন, ইলেকট্রিক্যাল মোটর, হট পাইপ, মিসেলিনিয়াস সোর্স, গিজার হইতে পারে, তাই না, হিটার হইতে পারে, কিচেন হইতে পারে, এগুলো সবই কি ইন্টারনাল লোডের মধ্যে কনসিডারেশন আরো থাকতে পারে। বুঝেছো বলো? তাহলে বোঝা গেল এখন এলে একটা ডিজাইন ডে, আউটডোর লোডস, ইন্টারনাল লোডস, তাহলে সবগুলো কি দেন, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে এই সবগুলোকে আমরা একটা মানে সিম্পল আমাদের মানে সিম্পল যে ফর্মুলেশন করার জন্য এটাকে আমরা কিছু ক্যাটাগরি করব। এই দেখো এখানে
সাধারণত আমরা 3টা ভাগে ভাগ করছি, যা কি লিখছে ট্রান্সমিশন, হিট লস, সোলার রেডিয়েশন, ইন্টারনাল হিট গেইন। এর মানে কি? অর্থাৎ বোঝা গেল আমাদের যতগুলো এই যে এতগুলো সোর্স থেকে যে হিট গুলো আসছে এগুলোর সাথে 3টা ক্যাটাগরির মধ্যে আছে, এটা ট্রান্সমিশন, সোলার রেডিয়েশন আর একটা ইন্টারনাল হিট গেইন। ইন্টারনাল হিট গেইন তো আমরা আগেও দেখে আসছি যে ইকুইপমেন্ট যেগুলো আছে লাইট, মোটর, মেশিনারি এটসেট্রা যা আছে এটা ইন্টারনাল হিট গেইন। আর সোলার রেডিয়েশন বলতে কি যেখানে গ্লাস থাকবে, যেখানে ডাইরেক্ট তোমার রেটা গ্লাসের উপরে পড়বে, ট্রান্সফার শীটে পড়বে, সেটা সোলার রেডিয়েশন। দ্য মেইন ইজ ট্রান্সমিশন হিট লস, এর মধ্যে সব আছে, হিট লস, ক্রোমোয়াল, রোপ এটসেট্রা। তাহলে এখন সিম্পল হয়ে গেল, আমরা যে ট্রান্সমিশন জন্য কি আছে AU ডেল্টি, যেটা আমাদের ফর্মুলা দেওয়া আছে। আর এটাতে আমরা জানি বিভিন্ন ওয়াটস কন্টেক্সট বা প্রত্যেকটা ইউনিটে যে কিলোওয়াট দেওয়া থাকলে সেখানে ক্যালকুলেশন বের করতে পারবো। আর শুধু তোমার রেডিয়েশন কখন আসবে, যখন কোন সোলার রে ডাইরেক্টলি কোন উইন্ডোতে পড়বে বা গ্লাস সারফেসে পড়বে বা ট্রান্সপারেন্ট শীটে পড়বে, সেটি সোলার রেডিয়েশন। বুঝে আসছে বলো? এর বাইরে কি কোনো লোড থাকতে পারে? যে ট্রান্সমিশন হিট লস মানে কি, যত দ্বারা ট্রান্সমিট হতে কন্ডাকশন হতে পারে, কনভেকশন হতে পারে, ঠিক আছে, আর ইনফিল্ট্রেশন হতে পারে, এগুলো সব ট্রান্সমিশন হিট চলে। আর এখানে হিট লোড আর কুলিং লোড একই জিনিস না? একই মানে হিটিং লোড বলতে বলছে ওইটাই আর কি, মানে কি কি সোর্স থেকে মানে হিটিংটা মানে ঢুকতেছে, এই জন্য হিটিং করা হয়েছে, জিনিসটা একই। মানে কুলিং লোড ক্যালকুলেশনও বলতে পারে, হিটিং লোড ক্যালকুলেশন। বুঝছো তো? এটা বলছে যে হিটিং লোড মানে কি কি সোর্স থেকে তো হিটটা এখানে আসতেছে, ওই যে ট্রান্সমিট হিট লস মানে কি ঢুকতেছে, আর এই হিটটাকে আমি বের করে দিব মানে কুলিং লোড করে একই দেশ। বুঝাইতে পারছি বলো? এখন ব্যতিক্রম কি বলো? আমরা যে তোমার কোল্ড স্টোরেজে যেটা করছিলাম আর এটার মধ্যে ব্যতিক্রমটা কি? তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমরা আগে কনসিডারেশন আনি না, সেটা ডিজাইনটা। বুঝে আসছে বলো? কারণটা কি বলো? কারণ আমাদের যদি আমি ম্যাক্সিমাম ধরে করি তাহলে কি হবে, সারা বছর চলবে। আর যদি আমি মিনিমামটা যদি করি তাহলে সারা বছর কি হবে? আমি যে উইন্টার সিজনকে যদি উইন্টার সিজনে যদি একটা ডে কনসিডার করি, যদি আমি তোমার ক্যালকুলেশন করি, তাহলে কি এটা সামার সিজনে কি ওয়াই কন্ডিশনে তো পারফেক্টলি কাজ করবে? আমি বলতেছি আমাদের যে স্পেস যেটা উইন্টার সিজনে যে হিটটা থাকে, এরপরে হিটটার উল্টা দিতে হয় এখানে, তাহলে এটাকে বেসিস করে কি কোনো কুলিং লোড ক্যালকুলেশন করা যাবে? না স্যার। নাই। তাহলে কোথায় ধরতে হবে? সারা বছরে যেখানে ম্যাক্সিমাম পিক, ম্যাক্সিমাম হাই টেম্পারেচার, ম্যাক্সিমাম ওই কনসিডার করতে। শুধু এটা কোন মাস হয়? আমাদের দেশের সামার সিজনে। এবং সামার সিজনে কোন মাস? সাধারণত জুন জুলাই, এপ্রিল মে জুন জুলাই এরকম। সাধারণত জুন জুলাইতে হয়। এবং ডে কোনটা হয়? সাধারণত 21, 22, 23, 24 এরকম ডে, যে কোনো একটা ডেতে এইটা সাধারণত পিক থাকে। তো ওর মধ্যে আমাকে কনসিডার করতে হবে, দেখতে হবে যে ডেটা দেখবো আমরা এটা তো আমরা ঈদ থেকে পাবো, মানে আবহাওয়া অফিস থেকে আমরা পাবো ডাটাগুলো থেকে, তখন আমাকে এটা চুজ করতে হবে। ওই যে এবং টাইম, সাধারণত তোমার রেডিয়েশন, ম্যাক্সিমাম রেডিয়েশন হয় কিন্তু তোমার ওই যে 3টা বা 4টার দিকে। এই জন্য কিন্তু ওই 12টা 1টা দিকে হিটিং হইতে থাকে, তারপর 3টা 4টা দিয়ে সবচেয়ে বেশি হিট রেডিয়েশন হয়। সুতরাং ওই 3টা বা 4টা বা 5টা এই সময় কনসিডারেশন করতে হবে। দিনও বড় থাকে তখন, এই সব দিক দিয়ে কিন্তু ওই সামার সিজনে যেটা সেটাই আমাদের। এখন ওইটাকে যদি ম্যাক্সিমাম করে, ম্যাক্সিমাম করলে কি হবে? এটা আমার অপারেশনাল কি, আমি যে কোনো কন্ট্রোলে আমার যতটা রিকোয়ার্স আমি সেটা করতে পারবো। কারণ আমি তো কুলিং লোডটাতে বারবার করবো না, একবারই করতে হবে। ম্যাক্সিমাম ধরে করলে সারা বছর কি আমাদের যে কোনো পর্যায়ে আমি এটাকে রান করে দেবো। আর কিছু জানার আছে তোমাদের? বলো, যে এটা আলোচনা করলাম। এটা কোল্ড স্টোরেজের মতোই, শুধু পার্থক্য হলো যে যেহেতু এখানে হিউম্যান কমফোর্ট, সেখানে আমাদের লোকেশন বা ওরিয়েন্টেশন বা এই জিনিসগুলো কনসিডারেশন নিয়ে আসতাম, যেটা আগে ছিল না। কারণ আগে কোল্ড স্টোরেজ শুধু ওয়ালই ছিল, শুধু ওয়াল ছিল, ইনসুলেটর ছিল, আর এখানে কি ছিল? আর এখানে তো ইনসুলেটরও নাই। এখানে বাকি যেটা যে নয়েজটা, সেটা তো অন্তত আলাদা, সেটা হচ্ছে পরে। ঠিক আছে তাহলে? আচ্ছা, তো শোনো, তাহলে নেক্সট ক্লাসে যেটা হবে, নেক্সট ক্লাসে সবাই একটু অ্যাটেন্ড করো, কারণ সেখানে আমি একটা তোমার কুলিং লোড ক্যালকুলেশন একটা এক্সাম্পল, এই যেমন 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 এইটা একটা দেখো, এখানে একটা ল্যাবরেটরি সাধারণত একটা সিম্পল ভাবে দেখাইছি আমরা, এটা পরে গতকাল আগামীকালকে আমি এটা করে দেবো। এই যে একটা ল্যাবরেটরি,
দেখো এখানে ল্যাবরেটরি, ড্রাইভার টেম্পারেচার দেওয়া আছে, লিভ দেওয়া আছে, এটা লোকেশন দেওয়া আছে কোথায়, যে ফার্স্ট ফ্লোর বিল্ডিং। এখন এই রুমটাকে যদি আমি এয়ার কন্ডিশনিং করতে চাই, এটা কুলিং লোড ক্যালকুলেশনের জন্য, যেমন এখানে একটা করিডোর আছে, এখানে পাশে একটা আট কন্ডিশন রুম আছে, এখানে কি মানে মানে নর্মাল যে কি আছে এনভায়রনমেন্ট আবহাওয়া আছে সেটা আছে, ডিরেকশন দেওয়া আছে, এখানে একটা আনকন্ডিশন রুম আছে। সুতরাং এইটা যদি কুলিং লোড ক্যালকুলেশন করতে চাই, তখন এটা একটা এক্সাম্পল সেট করা আছে, পুরো ডিটেইলস লোকেশন এন্ড টাইম, তারপর হচ্ছে যেমন আউটসাইড ডিজাইন কন্ডিশন, এগুলো কোত্থেকে পাওয়া গেল বলো? এই যে ডাইন পাশে যে প্যারামিটার গুলো, এটা কোথা থেকে আসবে বলো? লোকেশন এন্ড টাইম, এটা কোত্থেকে পাবো আমি? এই যে জিওগ্রাফি থেকে, হ্যাঁ, মানে গুগল থেকে পেয়ে যাবো, ম্যাপ থেকে পেয়ে যাবো লোকেশন, আমি যে যেখানে বিল্ডিংটা আমার করবো এই লোকেশন পেয়ে গেলাম আমি, ঠিক আছে না? আর এখনো যে টাইম 4 PM 24 আগস্ট, এটা কিভাবে পাবো বলো? আমরা গুগল ম্যাপ থেকে পেলাম 20 নর্থ ল্যাটিটিউড, এটা হচ্ছে লোকেশন, কারণ এটা দক্ষিণমুখী না পূর্বমুখী না পশ্চিমমুখী সেটা আমি এখান থেকে পাবো। আর 4 PM কিভাবে পেলাম বলো? এটা হচ্ছে আবহাওয়া অফিস থেকে, আবহাওয়া অফিস থেকে আমি দেখা গেছে আগস্টের 24 তারিখের 24 তারিখে যে আমার কতগুলো টাইম আছে, এর মধ্যে 4 PM এটা হচ্ছে তোমার পিক, বুঝছো তো? আউটডোর ডিজাইন কন্ডিশন এর মানে কি, যেটা তোমার এখন থেকে সারা বছরের মধ্যে ওয়েদার, ওই যেটা বলতেছিলাম যে পিক পিক ড্রাইভার টেম্পারেচার, পিক ওয়েদার, এটা কিন্তু এইটারই, অর্থাৎ এই যে 4 PM এ করসপন্ডিং এ এখন ওয়েদার টেম্পারেচার কত, ড্রাইভার টেম্পারেচার 24 তারিখে আগস্টে, এটা পাওয়া যাবে। এইটাই আমার হাতে, আমি কি চাই, এই যে ইনডোর ডিজাইন কন্ডিশন, এটা আমি কি চাই? আমি চাই যে আমার রুমে 75 ডিগ্রি ড্রাইভার টেম্পারেচার থাকবে আর 50%, এটা কিন্তু এই তোমার এই ডিগ্রি ফারেনহাইটে, ডিগ্রি ফারেনহাইটে করা আছে, ডিগ্রি ফারেনহাইট এফপিএস পদ্ধতিতে করা আছে। 50% হিউমিডিটি, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টস। ডেইলি রেঞ্জ কিভাবে, এই যে ভেরিয়েশন, ডেইলি রেঞ্জ মানে কি, মানে অর্থাৎ সারা বছরে আমি তো একটা কনসিডার করলাম, কিন্তু সারা বছর ভেরিয়েশন কি, এটা কারেকশনের জন্য, বুঝতে পারিনি। তুমি ধরছো এখানে 94 ডিগ্রি, সারাদিনে কি 94 ডিগ্রি থাকবে? আমার সারাউন্ডিংস এর টেম্পারেচার যে সিজনে হোক না কেন, আমি পিকটা ধরলাম 94 ডিগ্রি ফারেনহাইট থাকবে, এটা কি সারাদিন একই রকম টেম্পারেচার থাকবে না সকাল বিকাল চেঞ্জ হবে? না স্যার, অন্য টাইমগুলোতে কম থাকবে স্যার, আমরা তো ম্যাক্সিমামটা ধরছি। এই যে তো কত ভেরিয়েশন হবে সেটা যে 20 ডিগ্রি, বুঝছো? আর ইট মিন্স মানে কত, এটা 20 ডিগ্রি ভেরিয়েশন, এটা হচ্ছে ডেইলি রেঞ্জ। এবার দেখো এই যে লাইটস এন্ড আদার্স ইকুইপমেন্টস, এই যেটা একটা কমন ধরে রেখেছে যে যত ইকুইপমেন্টস সব মিলে 15 কিলোওয়াট এখানে লোড যাবে। ময়েশ্চার গেন, এই যে পার ইকুইপমেন্টস, মানে পাউন্ড পার ইকুইপমেন্টস, ময়েশ্চার গেন বলা আছে। ইনফিল্ট্রেশন, এই যে ডোর কয়টা থাকবে, তবে যখন দেখো এটা একটা ডোর, উইন্ডো কয়টা, এই যে দুইটা উইন্ডো, এবং এখানে দেখো উইন্ডো কিন্তু অর্ডিনারি গ্লাস, এই যে যখনই গ্লাস লিখবে ইট মিনস ট্রান্সপারেন্ট, তখনই আমাদের রেডিয়েশন এই ফ্যাক্টরটা চলে আসবে, বুঝেছো বলো? এই এরপর দেখো ওয়াল মেটেরিয়ালস বলা আছে, ওয়ালে তোমার ওই যে 20 এই যে কমন ব্রিক, এরপর সিমেন্ট মর্টার প্লাস্টার অন বোথ সাইড, ফ্লোর এন্ড রোপ ওই যে কংক্রিট সিমেন্ট, এরপর 5 ইঞ্চি কংক্রিটের সিমেন্ট প্লাস্টার, এয়ার মুভিং, দেখো এই যে কনভেকশনের জন্য এয়ার মুভিং। এই তাহলে বুঝা আছে বলো, এখান থেকে এই পর্যন্ত আমার রিকোয়ারমেন্টস, এই যে দেখো ইনডোর কন্ডিশন থেকে যেটা হয়েছে, এগুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্টস, যেটা আমার হবে এক্সটেন্ডিচার, এই বিল্ডিং কনস্ট্রাকশন কি সেটা বলা আছে, এবং আবহাওয়া অফিস থেকে জানবো সারা বছর এখানে এয়ারের মুভমেন্টটা কি হয়। আর এইটা পাইলাম আমি আবহাওয়া অফিস থেকে পাইলাম যে কত 24 আগস্ট। এখন এই কনসিডারেশনে দে, এবং বলা আছে ল্যাবরেটরি সাইজে বলা আছে যে এত বড় একটা ল্যাবরেটরি আছে, এখন এটাকে এয়ার কন্ডিশনিং করতে হবে, এখন ডিটেলস এনে বলা আছে এখন কত কুলিং লোড হবে, মানে কত সোর্স থেকে কত হিট এখানে আসবে, বুঝেছো? এই জায়গা দেখো, এটা আমি যে স্কেল আছে, এই যে পুরো ক্যালকুলেশন আমি টেবিল ফর্মে করে দিছি, এটা নেক্সট আমি তোমাদেরকে একটু বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। না, ভালো থাকো ইনশাআল্লাহ। তাহলে আবার কালকে তো ক্লাস আছে, তাই না? একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার একটা রিকোয়েস্ট স্যার, সেটা হলো স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট এবং সিটি গুলা নেওয়া হয় স্যার, ওগুলোর যদি রেজাল্ট গুলা আগে দিয়ে দেওয়া হতো স্যার। রেজাল্ট
আপনার জন্য অনেক ভালো হয় স্যার। রেজাল্টটা কি দেবো? রেজাল্ট তো সব তো দেখে দেখে লিখছো, এটা রেজাল্ট আর কি হবে তোমার? জি স্যার, মানে সিটি আগে আগে যদি পরীক্ষা নেওয়ার পর ওই তো রেজাল্ট বললাম, রেজাল্ট তো কি হবে তুমি নিজেরাই জানো। তুমি জানো না রেজাল্ট তুমি কত বড়, তুমি জানবা না, পরীক্ষা নিচ্ছ তুমি দেখে লিখছো নাকি? আর কি। আচ্ছা দিব, এগুলো তো দেখার তো কিছু নাই, বুঝাই যাচ্ছে আর কি কি করছে না করছে। আচ্ছা এটা আমি বলতেছি একটু ভালো করে বুঝে, এটা খালি খালি আমার মানে তোমাদের প্রিন্ট দিতে আমার মানে 1 মাস লাগবে প্রিন্ট দিতে। এবার আরো কত হয়েছে, যেমন বুঝে মেল কতগুলো মিসিং আছে আমার সম্ভবত মনে হচ্ছে, যেটা এখন এটির এক সমস্যা পড়ে গেছে। পরেরটা ঠিক আছে, প্রথম যে কতজন পরীক্ষা দিছে এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি। দেখাচ্ছি, এটার মধ্যে তো মনে হয় না, নাকি আরেকটার মধ্যে ওই যে এটা ওই যে এটা মনে হয় আরেকটিতে, দাঁড়াও একটু দাঁড়াও। স্লাইডটা দেখতেছ? না স্যার। এটা দ্বারা এখন আসছে, এই যে ডাক ডিজাইনের এটা জি স্যার। আসছে না? আচ্ছা দাঁড়াও, এটা নিয়ে আসছি। এই যে সে ধরো ফর এক্সাম্পল আমি এটা বলে দিই, ধরো এইরকম একটা থাকবে, এই ফিগার থাকবে, বুঝছো? আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ফিগার দেখতেছো? ইয়েস স্যার। এই ফিগারের মধ্যে আমি যে কোনো একটা বা দুইটা ডাটা ওই আগের মতো তোমার এই যে তোমার আইডি নাম্বারটা থাকবে আর কি। আইডি নাম্বারে লাস্ট 2 ডিজিট বা 3 ডিজিট থাকবে, বুঝছো? মানে এই যে ডাইমেনশন গুলো আছে না, যে কোনো দুইটা ডাটায় লেখা থাকবে যে তোমাদের লাস্ট মানে এখানে এ পরে এ থাকবে, মানে এখানে এ মিনস মানে কি বলো, তোমার আইডি নাম্বারে যেটা ইউনিট ওইটা বিটা কিউ পার সেকেন্ড, বুঝছো তো? আর লেন্থ যেটা আছে সেটাই। বাকি যেটা আমি চাচ্ছি যে এখানে তোমরা প্র্যাকটিস করে এই জাস্ট এই টেবিলটা পুরোটা এখানে করবে আর কি। এইটাই তোমার রেজাল্ট। বাকি তুমি কিছু ক্যালকুলেশন করো, বাইরে ক্যালকুলেশন করে হুবহু এই জিনিসটাকে করে দিবা। বুঝতে পারছি নাকি বলো? মানে কি স্যার শুধু টেবিলটা দিব, আশেপাশের লেখাগুলা ক্যালকুলেশন গুলো এটা তো লাগবে, না হলে এখানে করবে টোটালটা কেমনে ক্যালকুলেশন করবে? এতটুকু তো লাগবেই। আচ্ছা এটা না হলে কি বলছে ইন্ডেক্স রান কোনটা, বাকি যে এখানে যেটা করছে তো ক্যালকুলেশন করেই করছে, কিন্তু ক্যালকুলেশনটা আমার তুমি আদার্স পরে কিন্তু দেখানোর দরকার নেই, এখানে বুঝতে হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। হুবহু তো এই ডাটা তুমি পাবা না, নিজে ক্যালকুলেশন করে যে ডাটাটা আসবে এখানে এখানে বসে দিলে। আচ্ছা স্যার। বুঝাইতে পারছি বলো?
আর যদি ওটা করো তাহলে দেখা যায় আমার 4 পৃষ্ঠা চলে যাবে, ওগুলো প্রিন্ট দিতে আমার জান চলে যাবে। এই জন্য একটা পেজের মধ্যে তুমি রেজাল্টটা পুরো করবে, টেবিলটা আগে করে ফেলবা, এই টেবিলটা করে ফেলে এই যে জাস্ট হুবহু প্রত্যেকটা ডাটা যেন থাকে। ক্লিয়ার? বুঝছো তো? প্রবলেম যেটা হবে এই ফিগারটা থাকবে, আর সাথে আমি কি এই টেক্সট টাইপে লিখে দিব। টেক্সট আমি এখান থেকে এই যেটা আছে টেক্সটটা লিখবো, লেখার পরে এই ফিগারটা দিয়ে দিব। এই ফিগারে যেটা কোন ফিগার, এই ফিগারটা এখানে তো বোঝাই যাচ্ছে লেন্থ আছে, তাই না? তারপরে যে ফ্লোরেট আছে, গ্রিল আছে, যে গ্রিল গুলো আছে। আর তবে যে জয়েন্টে তুমি নিজে ধরে নাও, জয়েন্টে তোমার আইডিয়া থেকে ধরে নাও, দেখেন কি এলবো থাকবে না টি থাকবে, এটা ব্রাঞ্চের জন্য কি থাকবে তুমি নিজে ধরে নিতে। ঠিক আছে? আর কিছু জানার আছে? বলো। স্যার টি এলবোতে যে লস গুলো এগুলো তো ম্যাথে দেওয়া ছিল একবার, ওরকম কোনটা? আলাদা টি আর এলবোতে যে লস, এই টি এবং এলবো যেগুলোতে লস এগুলো দেওয়া হ্যাঁ থাকবে বলা থাকবে, বলা থাকবে। নাকি আলাদা হবে মানে কোন চার্ট থেকে নিয়ে আসবে? হ্যাঁ বলা, ওটা চার্ট দরকার নেই, এটা বলা থাকবে। ও চার্ট দিয়ে পারবা না, তাহলে পারবা মানে তাহলে কনফিউশন অ্যারাইজ করবে, এক একজনে একটা ধরবা। জি স্যার, ওটা দিলে ভালো হবে স্যার। হ্যাঁ আমি বলে দেবো যে এই জয়েন্টে এত পার্সেন্ট লস বা এত লস, যেটা ওখানে আছে ওরকমই। শুধু তোমাদের ভেরিয়েশন যেটা হবে, এখানে তোমার এই যে এখানে এ বা এরকম কয়েকটা জায়গায় এ দিয়ে দিব, এ মানে তোমার আইডি নাম্বার, উদ্দেশ্য নিজে কিছু করো। আন্দাজ যে উপর সেন্টে তো একজনে করে খালি আইডিয়া পাঠাই দিবা। আর উদ্দেশ্যে তুমি নিজে ক্যালকুলেশনটা করো, যদি অ্যাসাইনমেন্ট নিজে একটু করবা, করলে তোমার নিজেরই লাভ হবে। সময় দিয়ে যথেষ্ট নিজেই লাভ হবে, ভুল হওয়ার কিছু নাই, ভুল হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু নিজে করো। আমার উদ্দেশ্যটা নিজে করো, তাহলে নিজের একটা সারা জীবন তো পাস করার জন্য পড়লা, এটা একটু কাজের জন্য পড়ো, যেটা কাজে লাগে। আর স্যার আহমদুল আমিনের বইয়ের পিডিএফ ভার্সন কি আপনার কাছে হবে? স্যার বাইরে পাওয়া যাচ্ছে না বইটা। ওটা পাবা না, ওটা একটা সৌজন্য কপি ছিল তো, ওইটা তোমার এই যে মালয়েশিয়ার কি একটা বই বলে। আচ্ছা এই, তা ঠিক আছে না, ভালো থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।